হে মনিহার আমায় নাহি সাজে, হে মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে। ইংরেজ শাসনকালে 1859 সালে কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করলে নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় নীল বিদ্রোহ, যেটা 1 বছরের বেশি সময় ধরে চলে। আর এই নীল চাষের হাজারো নিদর্শন পাওয়া যায় গ্রাম বাংলার অনেক জায়গায়। বন্ধুরা, আমি আছি আমাদের মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর নীলকুঠিতে। প্রিয় বন্ধুরা, আমি রয়েছি মানিকচকের মথুরাপুরে। মানিকচক মথুরাপুরের এমন একটি জায়গা, যে জায়গা আজও ইতিহাসের বহু সাক্ষী নিয়ে নির্জন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমার পেছনে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটিতে একসময় নীল চাষ হতো। ইংরেজদের শাসনকালে কিন্তু নীল চাষ হতো। ইংরেজ শাসনকালে লুই বর্নার্ড নামের একজন ফরাসি বণিকের মাধ্যমে এদেশে আধুনিক পদ্ধতিতে নীল চাষের প্রচলন ঘটে। প্রাচীনকাল থেকেই বাংলায় নীল চাষ প্রচলিত ছিল। ভারতীয় ভেষজ বিজ্ঞানের নানা গ্রন্থে প্রাচীন প্রতিমূর্তির বর্ণে অঙ্কিত পট ও চিত্রে তার প্রমাণ পাওয়া যায়। ইংরেজিতে নীল ইন্ডিগো নামে, আর গ্রিক ও রোমান ভাষায় ইন্ডিকাম নামে পরিচিত। উভয় শব্দই ইন্ডিয়া শব্দের সমার্থক বোধক। আবার প্রাচীন দ্রাবিড় গোষ্ঠীর মাঝে নীল ব্যবহার প্রচলিত ছিল। তারা সিন্ধু নদের তীরে বাস করত। এজন্য ধারণা করা হয় এদেশেই নীল চাষের উৎপত্তি। লুই বর্নার্ড নামের একজন ফরাসি বণিকের মাধ্যমে এদেশে আধুনিক পদ্ধতিতে নীল চাষের ব্যবহার প্রচলন ঘটে। তিনি 1777 সালে আমেরিকা থেকে প্রথম নীল বীজ ও আধুনিক চাষের পদ্ধতি এদেশে নিয়ে আসেন। একই বছরে হুগলি নদীর তীরবর্তী গোন্দালপাড়া ও তালডাঙ্গা গ্রামে তিনি সর্বপ্রথম নীলকুঠি স্থাপন করেন। এর কয়েক বছর পরে মালদহে 1814 সালে বাকিপুরে এবং তারপরে যশোরের নহাটা ও কালনাতে নীলকুঠিও কারখানা স্থাপন করেন। 1820 সালে কালনা থেকে প্রায় 1,500 মন পরিশোধিত নীল রপ্তানি করে বন্ড উপমহাদেশ ও ব্রিটেনে চাঞ্চল্য সৃষ্টি করেন। 1820 সালে তার মৃত্যু হয়। লুই বর্নার্ড 1 বছর পর ক্যারেল ব্লুম নামের একজন ইংরেজ কুষ্টিয়ায় একটি নীলকুঠি স্থাপন করেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নীল চাষে বিপুল মুনাফার কথা অবহিত করে দ্রুত নীলের কারবার করার আহ্বান জানান। 1778 সালের গভর্নর জেনারেলের কাছে এই বিষয়ে সপরিষদ একটি স্মারকপত্র দাখিল করেন। 18 শতাব্দীর শেষ দিকে এবং 19 শতাব্দীর প্রথম দিকে ইংল্যান্ড শিল্প বিপ্লবের ফলে বস্ত্র শিল্পের অভূতপূর্ব উন্নতি সাধিত হয় এবং কাপড় রং করার জন্য নীলের চাহিদা শত গুণে বেড়ে যায়। ফলে ওই সময়ে নীল চাষের ব্যবসা অত্যন্ত লাভজনক হয়ে ওঠে। কোম্পানির লাভের সম্ভাবনা দেখেই শীঘ্র সমস্ত কারবার হস্তগত করে নেয়। এক হিসাব থেকে দেখা যায় 1803 সাল পর্যন্ত নীল চাষে যে খরচ হতো তার সবটাই কোম্পানি অল্প সুদে অগ্রিম প্রদান করত। এতে যে নীল উৎপাদিত হতো তার সবটাই যেত ইংল্যান্ড এবং কোম্পানি বহুগুণ বেশি লাভ করত। এই ব্যবসা এতই লাভজনক ছিল যে বহু কর্মচারী ও সরকারি আমলা চাকরি ও রাজনীতি ছেড়ে নীল চাষের কারবারে আত্মনিয়োগ করেন। বহু দেশীয় জমিদার ও মহাজন ব্যক্তিগতভাবে বা যৌথ মালিকানায় কারবার খোলে এবং 1815 সালের মধ্যে নদিয়া, যশোর, খুলনা, 24 পরগনা, বগুড়া, রাজশাহী, মালদা, নাটোর, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল প্রভৃতি জেলায় অসংখ্য নীলকুঠি গড়ে ওঠে।
এটি হচ্ছে সেই নীলকুঠি। ইংরেজ শাসনকালে হাজার হাজার মন পরিমাণ নীল এই কুঠিতে জমা রাখা হতো। আজ নির্জন অবস্থায় পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি এখানে আসার পরে আমি যেটা উপলব্ধি করলাম, আমাদের মালদার আমার বাড়ির পাশেই এই যে নীলকুঠি পেছনে, সেই নীলকুঠি কিন্তু ইংরেজদের শাসনকালে এখানে এক সময়ে প্রচুর নীল চাষ হতো। আর এই যে লোকেশনটি রয়েছে, এই লোকেশনটি হচ্ছে মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর যে বাস স্ট্যান্ড আছে, মথুরাপুর বাস স্ট্যান্ড থেকে মথুরাপুর হাটের দিকে আপনি আসলেই, একটুখানি এগিয়ে আসলে আপনি পেয়ে যাবেন তিলক সুন্দরী গার্লস হাই স্কুল, দেন মথুরাপুর বিএসএস, তার পাশেই কিন্তু এই নীলকুঠিটি রয়েছে। আজ নির্জন অবস্থায় কিন্তু পড়ে রয়েছে এই নীলকুঠি। চারিদিকে প্রাকৃতিক পরিবেশে ভরা, এদিকে হলুদ চাষ, আর আজকে হাটবার স্যাটারডে, শনিবারের দিন মথুরাপুরে হাট বসে।